জুয়েলের কাছে আমরা সরাসরি চলে যাব। ঈশা জাহান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন দুপুর থেকে আপনাদেরকে জানাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। স্কুলটির একটি 3তলা ভবনের নিচতলায় ক্যান্টিনের মধ্যে বিমানটি উড্ডয়নের 3 মিনিটের মাথায় সেখানে আঘাত হানে এবং সেই আঘাতের পরপর থেকে সেখান থেকে একের পর এক দুর্ঘটনায় আহত নিহতের খবর আসতে থাকে। আমাদের সহকর্মীরা বিভিন্ন হাসপাতাল এবং সেখানকার ঘটনাস্থল থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছেন। আমরা আছি আপনাদের সাথে, ডিবিসি নিউজ আপনাদের সঙ্গে আছে, দুপুর থেকে আছে, সারাক্ষণ থাকবে সবশেষ তথ্য দেওয়ার জন্য। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, তার কাছ থেকে সেখানকার এই মুহূর্তের খবর জানার চেষ্টা করছি। আরিফ, এখনকার দৃশ্যটা একটু বলবেন, এখন যা ঘটছে তা বলবেন। ভেতরে কি প্রবেশ করতে পেরেছেন? কোনো দৃশ্যটা কি একটু দেখার সুযোগ হয়েছে? ভেতরে আসলে প্রবেশ করার কোনো সুযোগ নেই, কারণ আমরা এখানে প্রায় ঘটনা থেকেই আছি। কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে এখানে যে মূল যে সমস্যাটি এখন ব্যাঘাত ঘটছে এই দুর্ঘটনা এড়ানোর জন্য, সমাধান খোঁজার জন্য, সেটা কিন্তু জনস্রোত বা উৎসুক জনতা। এই উৎসুক জনতার কারণেই কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে উদ্ধার কাজে। যেহেতু ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা জানিয়েছেন ঘটনাস্থল থেকে 19 জন মরদেহ উদ্ধার করা হচ্ছে, এর পাশাপাশি আহত 50-এর অধিক। কিন্তু এখনও নিশ্চিত করে বলতে পারছেন না তারা যে আসলে কতজন মৃত্যু বরণ করেছে বা নিহত মরদেহ এখন কতগুলো আছে, কারণ বিভিন্ন হাসপাতালে অনেকেই নিয়ে যাওয়া হয়েছে মুমূর্ষু অবস্থায়, বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। বেশ উত্তরা আধুনিক হাসপাতাল যেটা আছে, পাশাপাশি ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, সব কিছু মিলে বলা যায় যে এখনও কিন্তু সেভাবে ফায়ার সার্ভিস ভালোভাবে আসলে শনাক্ত করে বলতে পারছে না যে কারা কতজন। কিন্তু ঘটনাস্থল থেকে 19 জনকে উদ্ধার করা হয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই সেটার সংখ্যা, সেই সংখ্যাটা বাড়ার সম্ভাবনা দেখছে ফায়ার সার্ভিস। আমরা হয়তো বা আরও কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সবশেষ যে তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন তারা করবেন, সেটা সেখান থেকে আসলে জানতে পারবো। আর এখন বর্তমান যে অবস্থা, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই সড়কটি ঘিরে স্বেচ্ছাসেবক যারা আছেন, কর্মী আছেন, শুধুমাত্র যে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি বা এখন পর্যন্ত 2 প্লাটুন বিজিবি তারা কিন্তু নিয়োগ করা হয়েছে। এমনকি এখানে দেখতে পাচ্ছেন, এখানে মূল আরেকটি যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করছে এবং কি সেখান থেকে আহতদেরকে উদ্ধার করা হচ্ছে বা মরদেহ পেলে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি। আর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিস যে সময়টাতে আমাদেরকে সংবাদ সম্মেলন করেছে, সেখানে কিন্তু তারা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বা ডিজি তিনি। আমরা আরিফুল ইসলামের কাছে ছিলাম, আমি সেখান থেকে একটু যাব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন সেখানে, আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব। তিনি ঘটনাস্থলে গেছিলেন, ঘটনাস্থল থেকে সেখানে কথা বলছেন সাংবাদিকদের সামনে। একটু দুঃখিত, বার্ন ইনস্টিটিউটে গেছেন তিনি, তার কথা শোনার চেষ্টা করছি। তারা সব ছুটে গিয়েছিল কুষ্ঠলে এবং যারা আহত হয়েছে তাদেরকে তারা এখানে অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মেডিকেল কলেজে অন্যান্য হাসপাতালগুলোতে নিয়ে গেছে। আমি এখন এখানে এসেছিলাম, আমি যে খবর পেয়েছি আমাকে ডাক্তার সাহেব বললেন যে এখানে 52 জন রোগী আছে, তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তারা আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তারা আশঙ্কা করছে যে এটার জন্য সময় লাগতে পারে অথবা ফ্যাটাল কিছু ঘটতে পারে। বাকি যারা আছেন তারা মনে করেন তারা অল্প চিকিৎসাতে বের হয়ে যেতে পারবেন। আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি। আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন মাগফিরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে, আল্লাহ তার কাছে এই দোয়া আমি করছি। আমি দলের পক্ষ থেকে, আমার জেলা প্রশাসন দেশের খাদিয়ার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল যারা সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।
দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে রোগীদেরকে দেখে এসে, এবং তিনি যেটি জানালেন যে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন 52 জনের মতো চিকিৎসারত আছেন এবং সেখানকার অধিকাংশ যারা চিকিৎসা নিচ্ছেন তাদের 70 থেকে 80% আগুনে দগ্ধ অবস্থায় আছে। তার মানে তাদের অবস্থা খুবই ভয়াবহ। এর ফাঁকে আপনাদেরকে বলে রাখি যে এই যে চিকিৎসা নিচ্ছেন যারা, ঢাকার বিভিন্ন হাসপাতালে 1.5 শতাধিক চিকিৎসারত আছে এবং তাদের জন্য রক্তের প্রয়োজন। রক্তের বিশেষ করে নেগেটিভ রক্ত তারা চাচ্ছেন হাসপাতালের পক্ষ থেকে। বার্ন ইনস্টিটিউটের বাইরেও ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন যারা রক্ত সংগ্রহ করছেন। আপনাদের যারা নেগেটিভ রক্তে আছেন, রক্ত দিতে পারেন, দেওয়ার মতো অবস্থায় আছেন, তারা দয়া করে যোগাযোগ করবেন। সেখানে আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় যারা আহত আছেন তাদের চিকিৎসার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে নেগেটিভ রক্তের খুব দরকার। পজিটিভ রক্ত যথেষ্ট আছে বলে আমাদেরকে জানানো হয়েছে, নেগেটিভ রক্ত খুব দরকার। আপনারা যোগাযোগ করুন। উত্তরার কয়েকটি হাসপাতালে আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত আবারও কথা বলছেন, আমরা একটু দেখার চেষ্টা করি। বার্ন ইনস্টিটিউটের বাইরে তিনি কথা বলছিলেন কিছুক্ষণ আগে। মেডিকেল কলেজে অন্যান্য হাসপাতালগুলোতে নিয়ে গেছে। আমি এখন এখানে এসেছিলাম, আমি যে খবর পেয়েছি আমাকে ডাক্তার সাহেব বললেন যে এখানে 52 জন রোগী আছে, তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছে, তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। তারা আশঙ্কা করছে যে এটার জন্য সময় লাগতে পারে অথবা ফ্যাটাল কিছু ঘটতে পারে। বাকি যারা আছেন তারা মনে করেন তারা অল্প চিকিৎসাতে বের হয়ে যেতে পারবেন। আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি। আমরা পরমাল্লাহর কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন মাগফিরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে। আপনি জানেন যে আজ দুপুরে যে বিমান বিধ্বস্তের যে ঘটনাটি, সেই ঘটনার পর থেকেই কিন্তু এখন পর্যন্ত উদ্ধার যে তৎপরতা, অর্থাৎ উদ্ধার যে কাজ, সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। নিশ্চয়ই আপনি আমার ক্যামেরার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে সাধারণ মানুষ যেমন অংশ নিয়েছেন, পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ সহ, রেড ক্রিসেন্ট সহ যত ধরনের ভলান্টিয়ার সংস্থা এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা সকলেই কিন্তু এই উদ্ধার তৎপরতা কার্যক্রমে অংশ নিয়েছেন এবং তারা চেষ্টা করে যাচ্ছেন উদ্ধার কাজ শেষ করতে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কথা বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন, এখন পর্যন্ত 19 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং হতাহত প্রায় 1.5 শতাধিক। এই তথ্যটুকু আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি ফায়ার সার্ভিসের কাছ থেকে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও একটি ঘোষণা দিয়েছেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে আসলে যে উদ্ধারের যে তৎপরতা সেটি চলমান থাকবে, অর্থাৎ একেবারেই শেষ কাজ একেবারেই শেষ করে, অর্থাৎ উদ্ধার কাজ একেবারেই শেষ করেই তারা এখান থেকে তারা উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা দিবেন। এখন পর্যন্ত যদি বলি, আসলে উদ্ধার তৎপরতা চলছে। ভেতরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন। ইতিমধ্যেই যারা আসলে আহত হয়েছেন বা যারা হতাহত হয়েছেন তাদেরকে আসলে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে একটু একজনের কাছে জানতে চাইব। একজন আমাদের কাছে জানাচ্ছিলেন তার স্বজনকে আসলে খুঁজে পাননি। আমরা একটু তার কাছে জানতে চাইব আসলে কি হয়েছে। আমি একটু আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার কে নিখোঁজ আছে একটু জানাবেন। নিখোঁজ হয়েছে কে আপনার? আমার ভাতিজি। সে কোন ক্লাসে পড়তো বা কি পরে সবশেষ কখন কথা হয়েছে, কখন এসেছে, কি হয়েছে একটু বলবেন? আমরা গ্রামে তাইছি, এত দূর কি হয়েছে কয়ে পারতাম না। এই স্কুলে পরে আমার ভাই এখানে উত্তরে ঢাকা বাসা ভাড়া থাকে, প্রাণ কোম্পানি চাকরি করে, অফিসার। হ্যাঁ আছে বর্তমানে বরিশালে আসিল, ওখান মনে রওনা দালা কত রাইছে কয়ে পারতাম। খোঁজ নেওয়ার পরে আসলে কি বলেছে? আপনারা খোঁজ নিয়েছেন নিশ্চয়ই? ওই যে সমস্ত জায়গা খুঁজেছে, কোনো জায়গায় পাওয়া যায় না। সাইমা আক্তার, ফিরিতে। জুয়েল, আপনি শুনছিলেন আসলে এক নিখোঁজ এক শিক্ষার্থী যার নাম সাইমা আক্তার, সে ক্লাস 3-তে পড়ে। আসলে
সেই শিক্ষার্থী আসলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং তার স্বজনরা আসলে বেশ উদ্গ্রীব হয়ে আসলে তাদের যে প্রিয় সন্তান তার আসলে সন্ধান চাচ্ছেন এবং তারা ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালেও ঘুরে এসেছে এবং হাসপাতালে গিয়েও তারা আসলে সেখানে তাদের যে স্বজন সেই স্বজনকে ফিরে পাননি, অর্থাৎ তারা খুঁজছেন তার স্বজনকে, যে সাইমা আক্তার নাম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। সে মিসিং আছে এবং তার সন্ধান কিন্তু তার পরিবার চাচ্ছে। জুয়েল, একটু জানাতে চাই, আসলে এটি বড় ধরনের একটি ঘটনা আজকে ঘটেছে, এমন একটি ঘটনার সাক্ষী হলো পুরো দেশ। এখানে আসলে যে মানবিক আবেদনটি জানানো হয়েছে সেটি হচ্ছে হাসপাতালগুলোতে আসলে হতাহত যারা ভর্তি আছেন তাদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়েছে, বিপুল পরিমাণ রক্তের আসলে সংকট দেখা দিয়েছে। এখান থেকে আসলে যে মানবিক আবেদনটি জানানো হচ্ছে সেটি হচ্ছে নেগেটিভ গ্রুপের যে রক্ত, অর্থাৎ এ নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ বা ও নেগেটিভ সহ যেই নেগেটিভ গ্রুপের যে রক্ত রয়েছে সেই রক্তের কিন্তু তীব্র সংকট এখানে দেখা দিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার এই আকুতিটি জানানো হচ্ছে। আসলে এখানে যারা আছেন উৎসুক, যারা ভিড় করছেন, তারা যাতে এখানে কোনো প্রকার ভিড় না করে তারা যেন নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে গিয়ে আসলে রক্ত দিয়ে আসলে চিকিৎসা কার্যক্রমে তারা যাতে সহায়তা করেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হাসপাতালে রক্ত এবং পাশাপাশি বিশেষভাবে উল্লেখযোগ্য যে রক্ত সেটি হচ্ছে বি নেগেটিভ গ্রুপের আসলে রক্ত। সেই নেগেটিভ গ্রুপের রক্তের বাহক যারা আছেন তারা যেন নিকট হাসপাতালগুলোতে গিয়ে আসলে রক্ত দিয়ে সহায়তা করেন। এই পর্যায়ে আসলে একটু জানাবো যারা হতাহত হয়েছেন তাদেরকে যে হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল সহ যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে হতাহতদের ভর্তি করা হয়েছে এবং এই হাসপাতালগুলোতে তাদের এখানে যারা আছেন, যারা রক্ত দিতে ইচ্ছুক আসলে তাদেরকে যেতে বলা হয়েছে এবং তারা যেন সেখানে গিয়ে রক্তদান করেন। একটু জানাই, আসলে যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাদের জন্য এখানে বিশেষ যাতায়াতেরও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি আসলে তারা বারবার মাইকিং করেছে যাতে করে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যেন নাগরিক পার্টির সঙ্গে যোগাযোগ করলে তারা আসলে নিজ অর্থায়নে আসলে তাদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করাবে। পাশাপাশি আমরা দেখেছি র্যাবের সদস্যরা তাদের গাড়ি দিয়ে সহায়তা করেছেন, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সেনাবাহিনী সহ। আসলে মোট কথা বলা যায় আসলে যে যেভাবেই পারছেন জুয়েল সেভাবে আসলে এই মানবিক একটি বিপর্যয়ে আসলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা যে তথ্য ভেতর থেকে আসলে জানতে পেরেছি এখন পর্যন্ত প্রাথমিকভাবে আসলে হতাহতদের উদ্ধারের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন যে উদ্ধার তৎপরতা চলছে সেটি হচ্ছে বিধ্বস্ত যেই বিমান, অর্থাৎ যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই প্রশিক্ষণ বিমানটি আসলে অপসারণের কাজ চলছে। পাশাপাশি আপনি জানেন যে বিমানটি আসলে ভূমিতে বিধ্বস্ত হয়ে সেটি আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষে প্রবেশ করেছে বলে আমরা শুনতে পেরেছি, সেহেতু সেই ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে ধারণা করা যায় এবং সেই ক্ষতিগ্রস্ত যে ভবন সেই ভবনের আসলে অপসারণের যে কাজ, অর্থাৎ ভাঙাচোরা যে অপসারণ সেই অপসারণের কাজটিও কিন্তু এখন পর্যন্ত চলছে। ভেতরে ফায়ার সার্ভিস এবং যে উদ্ধারকারী যেই টিম রয়েছে অর্থাৎ সেনা, নৌ, বিমান সহ বিজিবি সহ আনসার সহ যে বাহিনী রয়েছেন তারা আসলে এই উদ্ধার তৎপরতাটুকু চালিয়ে যাচ্ছে। কামরুল থাকবেন, আপনি সেখানে থাকবেন। অবশ্যই আপনার কাছে আবারও আসবো। এই মুহূর্তে একটা অ্যাম্বুলেন্স ঢুকেছে আমরা দেখতে পেয়েছি, আপনি একটু খেয়াল রাখবেন অ্যাম্বুলেন্স দিয়ে আরও কেউ হতাহত কাউকে বের করা হয় কিনা, একটু খেয়াল রাখবেন। আমরা আপনার কাছে আসবো। আমরা আবারও যাচ্ছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের বাইরে, সেখানে আছেন সহকর্মী রিফাত তাসটুভা। আপনার কাছ থেকে শুনি, এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে যেটি বেরিয়ে এসে তথ্য দিলেন যে 52 জন চিকিৎসাধীন, তার মধ্যে অধিকাংশরই 70
থেকে ৮০ ভাগ বার্ন হওয়া। এই মুহূর্তে নতুন কোনো রোগী গত কিছুক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যে এলো কিনা, আর রোগীর স্বজনরা সেখানে যারা উৎসুক জনতা আছে তারা কেন ভিড় করছে, তাদেরকে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে জরুরি বিভাগের যে মূল গেটটি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। আসলে যতটুকু বলতে পারি যে 1 ঘন্টা আগ থেকে যে ঘটনাটি ঘটেছিল, আসলে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেই দুর্ঘটনার কবলে পড়া কোনো আহত কেউ তখন আসেনি। এর আগেই তাদেরকে নিয়ে আসা হয়েছে বার্ন ইউনিটে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভেতর থেকে যে প্রায় 65-70 জনের মতো আহত এই বার্ন ইউনিটে এসেছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। ভেতরে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাহিরের পরিস্থিতি আপনাদেরকে একটু ক্যামেরার সাহায্যে দেখিয়ে দিই। এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পরপরই আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অনেকেই তখন একটু উদ্গ্রীব হয়ে পড়েন যে আর নতুন কোনো রোগী আসলো কিনা উত্তরা দিয়াবাড়ি থেকে, কিন্তু আসলে সেই অ্যাম্বুলেন্সগুলো আনা হচ্ছে কারণ বারবারই একটি কথা বলা হচ্ছে, প্রচুর রক্তের প্রয়োজন। বিশেষ করে পজিটিভ গ্রুপে যে রক্তগুলো রয়েছে সেই রক্তগুলোর জন্য অনেকেই রক্ত ডোনেট করছেন। বিশেষ করে যে ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকগুলো থেকে অনেকে রক্ত নিয়ে আসছেন, কিন্তু নেগেটিভ গ্রুপের রক্তগুলো নিয়ে কিছুটা সংশয় দেখা গিয়েছে, অর্থাৎ সেই ব্লাড ম্যানেজ করা কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু সেই ব্লাডগুলো যাতে ম্যানেজ যেগুলো সংগ্রহ করা যায় সেই সংগ্রহ করার জন্য অনেকে আমরা দেখছি ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা সেখানে আসছেন এবং তারা সেখানে রক্ত দিতে আসছেন। এখানে রক্ত দেওয়ার জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে 8 তলায়। আমরা যদি একটু আপনাদেরকে ক্যামেরার সাহায্যে দেখাই আপনারা দেখতে পাবেন যে অনেকে রোগীর স্বজন যারা রয়েছেন তারা সেখানে কান্নাকাটি করছেন এবং তারা সেখানে অপেক্ষা করছেন, কারণ ভেতরে তাদের যে শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীদের বাবা মা আমরা দেখতে পাচ্ছি তারা বসে বসে সেখানে অপেক্ষা করছেন, আহাজারি করছেন। কিছুক্ষণ পরপর তারা কেঁদে উঠছেন এবং কিছুক্ষণ পরপরে তারা জরুরি বিভাগের ভেতরে যাচ্ছেন। সেই তাদের যে রোগী রয়েছে, বিশেষ করে কারো ছেলে, কারো মেয়ে, কারো সন্তান, কারো নাতিন, তাদেরকে দেখার জন্য বারবার যাচ্ছেন এবং তারা সেখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপর তারা খোঁজ খবর নিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে এক একটি করে গাড়ি ঢুকছে এবং মানুষের মধ্যে বেশ উৎকণ্ঠা তৈরি করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি জামায়াতের আমির তিনি এখানে এসেছেন আহতদের দেখার জন্য এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের চিকিৎসা তারা যেন সম্পূর্ণ চিকিৎসা পায় সেই চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য নানান অঙ্গীকার তারা দিচ্ছেন এবং অনেকে এসে সেখান থেকে রক্ত দিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু এখানকার পরিস্থিতি দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আবার উত্তরায় যাব। উত্তরা আধুনিক হাসপাতালের সামনে আছেন আমাদের আরেকজন সহকর্মী রাজীব ঘোষ, তিনি যুক্ত হয়েছেন। সেই হাসপাতালে আমরা দুপুর থেকে জানছিলাম 60 জনের বেশি সম্ভবত চিকিৎসা নিচ্ছেন। তাদের খবরাখবর একটু জানি। রাজীব, তাদের খবরাখবর জানাবেন, পাশাপাশি যেহেতু আপনার বিট, আপনি এই বিটে সরাসরি কাজ করেন, এই যে বিমান উড্ডয়ন বিধ্বস্ত হলো, এই যে অবস্থা, সবকিছু মিলে একটু বলবেন আমাদেরকে। বেশিরভাগ রোগীদেরকেই ঢাকা মেডিকেলের বাম ইনস্টিটিউট সহ অন্যান্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বলতে অনুরোধ করেছেন আমাদের মাধ্যমে যেন এই আমাদের ডক্টর এবং অন্যান্য স্বজন যারা আছে বা ফিরে পাচ্ছে না তাদেরকে অনুরোধ করা হয়েছে যেন ঢাকা মেডিকেল সহ বিশেষায়িত হাসপাতালগুলির দিকে যেন নজর দেওয়া হয়। তবে এই জায়গাতে চিকিৎসা হয়েছে এখানে বিশেষায়িত ইউনিট না থাকলে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করলে এখানে যেটা হতে গেলে প্রচুর পরিমাণে ডোনার এসেছেন যারা রক্ত দিতে আনবেন, বিশেষ করে প্রচুর পরিমাণে রক্তের ডোনার এখানে শৃঙ্খলা রক্ষার
কাজে তাদেরকে একত্র করে নাম্বারগুলো সরাসরি ঢাকা মেডিকেলের পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য বেসরকারি বাহিনীর যারা সদস্য আছেন এইটুকু বারবারই বলার চেষ্টা করা হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে যেন এই হাসপাতাল যেন ঢাকা মেডিকেল রাজীব ঘোষ জানাচ্ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থেকে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আছেন। রাজীব ঘোষের শব্দটা ঠিক পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম না আমরা, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি। রাজীব ঘোষের মাধ্যমেই দেখতে পাচ্ছেন সেখানে এই হাসপাতালটিতে সম্ভবত 60-এর বেশি চিকিৎসাধীন আছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে, সেখান থেকে তারা চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকা মেডিকেলে তো আছেন, পাশাপাশি আশেপাশের অনেক মেডিকেল হাসপাতালগুলোতে আছেন, সেখানে চিকিৎসা নিচ্ছেন। রাজীব ঘোষের শব্দটা ক্লিয়ার পরিষ্কার শোনা যাচ্ছে না বলে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই উত্তরার মাইলস্টোন স্কুলে আজকে যারা হতাহত হয়েছেন, আহত হয়েছেন বিশেষ করে, তারা এই হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন। তবে এই যে উৎসুক জনতা বাইরে দেখতে পাচ্ছেন, নিরাপত্তার কাজে যারা জড়িত আছেন, যারা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন, তারা কেউই আসলে উৎসুক মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ, অন্তত এই ভিড় করবেন না। যাদের আত্মীয় স্বজন সেখানে অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, তারা যান। অন্যরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তাদের আসলে কি কাজটা? এটি একটি বড় প্রশ্ন। কিন্তু সবসময় আমরা দেখছি আগুন লাগলে, কোথাও কোনো বড় দুর্ঘটনা হলে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজে সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয়, সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার ব্রিগেডকে, পুলিশকে, আর্মিকে, সবাইকে। সেখানে বারবার অনুরোধ করেও সরানো যায় না, এমনকি লাঠিপেটা করেও সরানো যায় না। আপনারা দয়া করে উৎসুক জনতা যারা আছেন তারা এখান থেকে সরে যাবেন। আপনাদের যাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে নেগেটিভ রক্তের খুব দরকার এই হাসপাতালগুলোতে, যারা দিতে চান তারা যান, অন্যরা এখান থেকে সরে যান। মানুষকে কাজ করতে দেন, যারা আহত আছেন তাদেরকে বাঁচাতে দেন। বিশেষ করে আজকে যারা আহত হয়েছেন তারা আগুনে আহত হয়েছেন। আগুনে আহতদের ইনফেকশন হওয়ার ভয় সবচেয়ে বেশি। পান থেকে চুন খসলেই তাদের মধ্যে একটা ইনফেকশন ছড়িয়ে পড়বে, সেখান থেকে কিন্তু রক্ষা করা যাবে না। এই জন্য চিকিৎসকরা বারবার অনুরোধ করেন আপনারা ভিড় করবেন না, তাদেরকে চিকিৎসা দিতে দেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে বাইরের দৃশ্য দেখছেন, আরেক পাশে আপনারা দেখছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের বাইরে, সব জায়গাতে উৎসুক মানুষের ভিড়। এখানে চিকিৎসাধীন আছেন অন্তত 1.5 শতাধিক মানুষ, যারা আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। এছাড়া নিহতের সংখ্যা এখন পর্যন্ত 19, এর মধ্যে যিনি পাইলট ছিলেন তিনিও মারা গেছেন, সেটি আমরা জানতে পেরেছি। আমরা এবার মাইলস্টোন কলেজের ভেতরকার অবস্থা জানার চেষ্টা করি। মাইলস্টোন কলেজের পাশে থেকে, উঁচু জায়গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম, আমাদের সহকর্মী। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি সেখানকার পরিস্থিতিটা কি। আমরা এর আগে কিছু ছবি দেখানোর চেষ্টা করেছি, এই মুহূর্তের খবরটা একটু দেখানোর চেষ্টা করি। আরিফ আমাদেরকে জানাবেন, আপনি হয়তো আশেপাশে কোনো ছাদে আছেন, একটু ভিতরের পরিস্থিতি একটু দেখাবেন। যদি আমি একটু জুয়েল দেখাতে চাই ভেতরের পরিস্থিতি, এখান থেকে আসলে মূলত ঠিক যে জায়গাটাতে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গার চিত্রটা কিন্তু আমরা পুরোপুরি স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ সেখানে যেতে বারণ। আর আরেকটি বিষয়, যতটুকু চেষ্টা করছি আমরা যে ভেতরের বা যে জায়গাটাতে দুর্ঘটনা হয়েছে তার 100 গজ আশেপাশে যে সেনাবাহিনী বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী সংস্থার যারা আছেন, যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন, তাদেরকেই মূলত এখানে সমাগমটা, বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি একটু দেখাতে চাই, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল বাংলা মাধ্যম, এবং কি তার পাশে যে ভবনটি আছে এটা টিন সেটের যে ভবন, সেই টিন সেটের একটি 4তলা ভবন, সেই ভবনের পাশেই কিন্তু যে ক্যাম্পাসটির উপরে মূলত বিমানটি দুর্ঘটনা কবলে পড়েছে, সেই বিমানটির উদ্ধার কাজে নিয়োজিত আছে বিভিন্ন সংস্থা। সেখানে রয়েছে সেনাবাহিনী, রয়েছে সেই সেনাবাহিনী। আমি যদি একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যে সেখানে যে ফায়ার সার্ভিস রয়েছে, পাশাপাশি অন্যান্য যে সংস্থারা কাজ করছে, সেই জায়গাটি দেখানোর চেষ্টা, কিন্তু আমরা যে জায়গাটিতে আসলে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে বিমানের যে অবশিষ্ট অংশ বা যে জায়গাটিতে দুর্ঘটনা, যেখানে যে মরদেহ আছে কিনা কিংবা আহত আছে কিনা এখনও, তাদেরকে যে উদ্ধারের কাজ, সেই উদ্ধারের কাজ তৎপর রয়েছে। আসলে দেখুন, সন্ধ্যা কিন্তু
ইতিমধ্যেই লেগে গেছে। তো সন্ধ্যার পরবর্তীতে বিষয়টা উদ্ধার কাজের একটা ব্যাহত হতে পারে বলে শঙ্কা করছেন যারা সংশ্লিষ্ট আছেন, উদ্ধারকর্মী যারা আছেন তারা প্রত্যেকেই বলছেন। আরেকটি এই উদ্ধার কাজের মূল ব্যাহত হচ্ছে যে সমস্যাটা সেটা হচ্ছে উৎসুক জনতা। সেখানে প্রত্যেকটা সেক্টর থেকে তাদেরকে হাত জোর করে বোঝানো হচ্ছে সরে যাওয়ার জন্য, কিন্তু আসলে কেউ কারো কথা শুনছে না। সাধারণ জনগণের উৎসুক জনতার কারণেই মূলত এই উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এমনকি অনেকেই নিখোঁজ পরিবারের অনেকেই আছেন, তারা এখনও তাদের নিখোঁজ হওয়া সন্তানের নিখোঁজ হওয়া খবরটি নেওয়ার জন্য এখানে এসেছেন। এখানে যদি আমি একটু দেখাতে চাই, খুবই আসলে একটা নিষ্ঠুর কাজ এই মুহূর্তে আসলে আমাদের করতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একজন বাবা, তার সন্তানের নাম তানভীর, তিনি চিৎকার করে কাঁদছিলেন একটু আগে পর্যন্ত, এবং তার সন্তানের আসলে ভাগ্যে কি ঘটেছে এখন পর্যন্ত সেটি জানেন না তিনি। কি অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে চিৎকার করে তিনি কাঁদছেন, এবং তিনি বারবার বলছেন যে তানভীর নাম ধরে ডাকছেন এবং বলছেন যে তানভীর বাবা, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমাদেরকে সাংবাদিক হিসেবে নিষ্ঠুর কাজটি করতে হচ্ছে, এই কান্নারত পিতার ছবিটিও আমাদেরকে দেখাতে হচ্ছে, কারণ কী ধরনের ঘটনা ঘটেছে সেটার ভয়াবহতা দেখার জন্য হলেও নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে কাঁদছেন তিনি বুক চাপড়ে। কারণ আপনি জানেন একটা ভালো স্কুলে একটা বাচ্চাকে বাংলাদেশের মতো জায়গায় পড়ানোর জন্য একজন বাবা মাকে কত কষ্ট করতে হয়, আর সেই বাচ্চার যদি এইরকম পরিণতি হয়, এইরকম দুর্ঘটনায় পড়ে মারা যেতে হয়, রাষ্ট্রের আসলে কি দায়, সেসব প্রশ্ন তো আসলে থাকেই। আমি আসলে খুব বেশি কথা না বলে আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে দেখেন তানভীর করে কাঁদছেন শুধু তিনি। তিনি চিৎকার করছেন যে তানভীর, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। এখন সেই একইভাবে, এবং তাকে আসলে আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব লোকজন ভিড় করছে, তার হাহাকার দেখার জন্য সাধারণ মানুষের ভিড় জমে গেছে। আমরা আসলে মানুষের হাহাকার দেখানোর তো আসলে কিছু না, কিন্তু এই ঘটনার ভয়াবহতা দেখানোর জন্য হলেও আমাদেরকে আসলে এই বিষয়গুলো দেখাতে হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে আমরা যেখানটাতে আছি, ঢাকা মেডিকেলের আমার সহকর্মী ইস্তাকজাহান উনি যেটা বললেন তার ঠিক উল্টো চিত্র এখানে। কারণ এই হাসপাতাল থেকে বেশিরভাগ রোগী এবং শিক্ষার্থীদেরকে যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল সহ অন্যান্য বিশেষায়িত হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভলান্টিয়ার যারা এখানে আছেন তারা বারবারই অনুরোধ করছেন যে গুরুতর রোগীদেরকে সরাসরি এখানে না এনে যেন তাদের ঢাকা মেডিকেল সহ শহীদ মৃত্যু হাসপাতাল সহকারে সরকারি ব্যবস্থাপনায় যেই সকল জায়গাতে চিকিৎসা হচ্ছে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে এই জায়গাতে একটি বড় উপকার হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর মানুষ এসছেন যারা রক্ত দিতে আগ্রহী। প্রচুর মানুষ এখানে বিভিন্ন একেবারে বলা যায় যে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনারও এখানে এসছেন। আপনি নিশ্চয়ই দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে, আমাদের সহকর্মী রিফাত আছেন আমাদের সাথে, যিনি দেখাতে পারবেন যে হাত উঁচু করে কেউ বলছেন যে ইনি রক্ত দিতে চান, তার গ্রুপে নেগেটিভ, ও নেগেটিভ বা বি নেগেটিভ। কেউ গাড়ি নিয়ে এসছেন, এবং ব্যানার তোলা ছিল কিছুক্ষণ আগেও যে ফ্রি গাড়ি সার্ভিস। মানে প্রচুর পরিমাণে মানুষ এখানে সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছে। তবে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি, কিছু প্রায় ৩-৪ ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে অ্যাম্বুলেন্স এসছে এবং অ্যাম্বুলেন্সের পাশাপাশি আপনার সবাইকেই ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখছি যে এখানে রক্তের কিছু নাম্বার এখানে লিপিবদ্ধ হচ্ছে। আমরা এখন 50-এর উপরে পাঠাচ্ছি। ঢাকা মেডিকেল, মুন্সিপালিটি হসপিটাল, উত্তরা, যতগুলো হসপিটাল আছে আমরা কানেক্ট করে পাঠাচ্ছি আমাদের মাধ্যমে। ঢাকা মেডিকেল কত দূর লাগবে বলেন? এক গাড়ি দিলে হবে? সরি, বড় এক গাড়ি বেশি আসছে ঢাকা মেডিকেল বাণীনুট থেকে। ঢাকা মেডিকেল বাণীনুটে বেশি লাগে, মাইনাস রক্তগুলো বেশি লাগতেছে। আপনিও কি রক্ত দিতে এসেছেন? আপনারা সবাই রক্ত লাগবে, যেহেতু এখানে ইনজুরি হয়েছে, মানুষের শ্বাসনালী পুড়ে গেছে, কেউ
মানে অনেক ভাবে দুর্গত হয়েছে, সেই জন্য আমরা জানছি যে এখানে রক্ত লাগবে। হ্যাঁ, এই জন্য রক্ত দেওয়ার জন্য আর কি। আরে প্রচুর বাচ্চা ছিল ওই জায়গায়। আমরা এখানে জুয়েল নিশ্চয়ই দেখলেন আপনি, প্রচুর মানুষ এখানে এসছেন। আমরা যদিও বলি যে দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, যার কারণে ভলান্টিয়ারদের কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু এর একটি উপকারিতা আমরা এখানে দেখলাম যে প্রচুর মানুষ এসছেন। হ্যাঁ, আমরা 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 আরেকজনকে পেয়েছি যারা এখানে রক্তের ব্যবস্থা জন্য সব গ্রুপের রক্ত লাগবে। আমাদের ওইখানে লোক আছে, আমাদের এই মুহূর্তে ফোন আসছে, বলছে যে দ্রুত রক্ত ডোনার পাঠান। ওইখানে আমরা এখন এক গাড়ি ভরে দিতেছি। কলেজে ফোন করা হয়েছে, বিভিন্ন কলেজের থেকে আমরা গাড়ি আসতেছে, আমরা 2 গাড়ি ভরে দিতেছি। এই যে আবার ফোন চলে আসছে, দ্রুত। ঘটনাটা হয়েছে যে যখন ফার্স্ট ইয়ার ক্লাস আমাদের প্রায় শেষ পর্যায়ে, 1টার দিকে ছুটি, 1:40 ছুটি, 1টা দিয়ে ঘটনাটা। তো হঠাৎ করে আমরা একটা শব্দ শুনলাম যে আকাশে একটা ব্লাস্ট হওয়ার শব্দ শুনলো। তো আমরা উপর দিয়ে তাকিয়ে দেখি যে জানলা দিয়ে যে একটা প্লেন উপর থেকে ক্র্যাশ করে নিচে পড়তেছে। পরে আমাদের পাশে প্রাইমারি ভবনটা ছিল, ওখানে 4, 5, 6 ওরা ক্লাস করে। তো আমরা দেখলাম যে প্লেনটা ক্র্যাশ করে নিচে দিয়ে ঢুকে গেছে, ঢুকে ওখানে সাথে সাথে ব্লাস্ট হয়েছে। ওখানে যখন ব্লাস্ট হয়েছে তখন ওখানে একটা মেয়ে সামনে দাঁড়ানো ছিল, ওর সব ছিটকে গেছে একদম। আর ব্লাস্ট হওয়ার সাথে সাথে যা মানুষ ছিল ক্লাসে, মানে যে ক্লাসরুমটা হচ্ছিল ওই ক্লাসরুমটা সবাই আহত হয়ে গেছে। মানে যার নিহত হওয়ার তখনই হয়েছে, ব্লাস্ট হওয়ার পর আর আগুন যখন লাগছিল তখন উদ্ধারকর্মীরা আর সেনাবাহিনী মিলে যখন উদ্ধার করছে তখন ওইরকম হতাহতের আশঙ্কা দেখা যায়নি। কিন্তু এখন আমরা যেটা ধারণা করছি যে যখন ব্লাস্ট হয়েছে তখন আনুমানিক, যেটা আমি শুনছি অথরিটির কাছ থেকে, যে 16-17 জনের মতো আহত হয়েছিল। আর এরপর থেকে এখন অন্যান্য হসপিটালে আমরা গেছি। যারা বন্ধু আছে বা ওইখানকার শিক্ষক যারা আছেন তাদের খোঁজ খবর নিয়েছেন, তারা ঠিক আছে কি? জি, সবার আমরা ফার্স্টে আমরা ওনাদের সাথে যোগাযোগ করছি সবাই ঠিক আছে কিনা। তো ওনারা বলছে যে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে মোটামুটি। শিক্ষকদেরকে আমরা চেয়েছি, শিক্ষকরা এই মূল ক্যাম্পাস, মেন ক্যাম্পাসে আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য যে অ্যাডমিনগুলো ছিলেন ওনারা সবাই ওখানে গেছে সাথে সাথে। আর রক্তের ব্যাপারটা হচ্ছে যে আমি সবাইকে অনুরোধ করব যাদের পজিটিভ রক্ত তারা না এসে, যাদের নেগেটিভ রক্ত তারা যেতে এসে, কারণ নেগেটিভ রক্তের অনেক প্রয়োজন, সব হসপিটালে নেগেটিভ রক্তের প্রয়োজন। তাই যাদের নেগেটিভ রক্ত তারা যাতে এসে তাড়াতাড়ি কাইন্ডলি যোগাযোগ করে। ধন্যবাদ আপনাকে। জুয়েল, একটা বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে এই ধরনের এর আগে হয়তো ত্রুটিগত সমস্যার কারণে আমরা মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা বলতে পারিনি। আমরা সমসাময়িক সময়ে কিন্তু বেশ কিছু বিমান দুর্ঘটনার, বিশেষ করে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার তথ্য আমাদের কাছে আছে। এর মধ্যে 2014 সালে টাঙ্গাইলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, এতে 2 জন পাইলট অল্পের জন্য প্রাণে বেঁচে যান। 2018 সালের জুলাই চট্টগ্রামের নেভাল একাডেমির আকাশে বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে, তবে 2 জন পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন। 2022 সালের মে মাসে সিলেটের ওসমানী নগরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এটি ছিল একটি PT-6 মডেলের বিমান, 2 জন পাইলটই প্যারাশুট ব্যবহার করে নিচে নামতে সক্ষম হন। সবশেষ যেটা হয়েছে 2023 সালের ফেব্রুয়ারিতে কক্সবাজারের ইনানিতে একটি F-7 BAG মডেলের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। সবশেষ আজকের ঘটনাতেও কিন্তু পাইলট নিহত হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে যেহেতু খুবই প্রতিরক্ষা দপ্তর এইগুলো দেখভাল করেন, আমাদের নিশ্চয়ই এই বিষয়গুলি একটা ব্যাখ্যা আসবে তাদের তরফ থেকে যে কি কারণে এই বিধ্বস্তের ঘটনা। একটা তদন্ত কমিটি হয়েছে সরকারের তরফ থেকে, নিশ্চয়ই ISP এর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হবে এই বিষয়গুলি জানার জন্য, এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না বলে আমরা আশা করব। আজকে এই বিষয়টি একেবারেই দুঃখজনক। এইরকম একটি ঘটনা যদি আমি আপনাকে মনে করিয়ে দিতে পারি, 2011 সালের দিকে মিরসরাইয়ে একটি ট্রাক উল্টে কিন্তু 44 জন ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়ে মারা গিয়েছিল। আজকে এখন পর্যন্ত এই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20 জনের মতো, তার মধ্যে 18 জনই খুব সম্ভবত শিক্ষার্থী। আমরা জানি না যে এই পরিবারের কি অবস্থা, যারা স্বজন হারিয়েছে, যাদের শিশু হারিয়েছে তাদের পরিস্থিতি কি। আমাদের সহকর্মীর মাধ্যমেও জানতে পারলাম যে কেউ এখনও খুঁজছে তার সন্তানকে। একটি বিষয় এই হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বলতে অনুরোধ করছে, জুয়েল, আমি আপনার মাধ্যমে এই বিষয়গুলি একটু জানাতে চাই যে এই অন্ততপক্ষে হাসপাতালের সামনে যেন এই মানুষের যে ভিড়,
এই জড়ো যেন না হয়, তাহলে তাদের কাজ করতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার একটি আশঙ্কা থাকে। দ্বিতীয়ত হচ্ছে এই হাসপাতালে জরুরি কোনো অবস্থার রুগীকে যেন নিয়ে আসা না হয়, সাথে সাথে যেন এইখানে এনে সময় নষ্ট না করে ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে যেন নিয়ে যাওয়া হয়, এই অনুরোধটুকু করেছে। আমরা দেখছি যে ডাক্তার একটি দল আসছে। আমরা ডাক্তার সাহেব, আমরা সরাসরি সম্প্রচারে আছি। হ্যাঁ, আমরা ডিবিসি নিউজ থেকে। আপনি নিশ্চয়ই রোগী দেখে এসেছেন। ওইখানে যারা আহত চিকিৎসাধীন আছেন, বলবেন যে তাদের অবস্থা কি, কতজন? তারা আসলে যারা ম্যাসিভ, যাদের অসুবিধা হয়েছে, ধরেন 30%-এর উপরে 40, 50, 60% বার্ন, তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল সিএমএ যেখানে বার্ন ইউনিট আছে আমরা সেসব জায়গায় রেফার করে দিয়েছি। এখন যারা আছে তারা অপেক্ষাকৃত কম বার্ন এবং কম ইনজুরির শিকার তারা আছে, তারা ম্যাক্সিমামই ভালো আছে, তাদের এই মুহূর্তে কোনো ব্লাড এগুলো প্রয়োজন নাই। আর কিছু আছে যে সকল স্টুডেন্টরা প্রত্যক্ষদর্শী এবং যারা সেভ করতে গেছেন, মানে রেস্কিউয়ার যারা, তাদের আসলে ম্যাসিভ মেন্টাল ট্রমা হয়েছে। আমরা মাস হিস্টেরিয়া বলি। মাস হিস্টেরিয়া নিয়ে আসলে বেশ কিছু রোগী, স্টুডেন্ট, বেশিরভাগই ছাত্রছাত্রী, তারা যারা স্বচক্ষে দেখছে এবং স্বচক্ষে রেস্কিউ করছে, ওরা মানসিকভাবে ভেঙে অনেকে সেন্সলেস, অনেকে শ্বাসকষ্ট এগুলো হচ্ছে, তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি অলরেডি এবং তারা আল্লাহর রহমতে ভালো আছে। কিন্তু শুরুতে যে বাচ্চাগুলোকে পাঠাইছি ম্যাসিভ বার্ন হয়েছে, ওদের আসলে অবস্থা ভালো হবে না, 80-90% ওরে হবে। আমাদের চেয়ারম্যান স্যার আসছে, আপনারা ডাক্তার মোহাম্মদ আনারুল ইসলাম, আমি রেসপিরেটরি মেডিসিনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, প্রফেসর অ্যান্ড হেড।